ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের পেজ নাম্বার 342 এর যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে লাইফ সায়েন্সের, সেগুলো সলভ করতে চলেছি। তো ভিডিও স্টার্ট করার আগে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে এবং কোন ভিডিও তোমরা চাও। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখো, কারণ এরপরে আমি পর্ষদের টেস্ট পেপার সলভিংয়ের 5 মার্কসের যে ভিডিওগুলো সেগুলো দেব এবং আমি তোমাদেরকে 2 মার্কস 5 মার্কসের জন্য সাজেশনও প্রোভাইড করব চ্যাপ্টার ওয়াইজ। ওকে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে ট্যাকটিক এবং ট্রপিক চলনে নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে পার্থক্য লেখো। প্রথমে বলেছে উদ্দীপকের প্রকৃতি। দেখো, ট্যাকটিক চলন বোথ উদ্দীপকের তীব্রতা এবং উদ্দীপকের উৎসের গতিপথ দুটো দ্বারাই নিয়ন্ত্রিত হয়, whereas ট্রপিক চলন শুধুমাত্র উদ্দীপকের যে উৎসের গতিপথ তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট বলছে অক্সিন হরমোনের ভূমিকা। ট্রপিক চলনে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাট ট্যাকটিক চলনে অক্সিন হরমোনের কোনো গুরুত্ব নেই। ঠিক আছে। নেক্সট বলছে দেখো, নিম্নের ক্রিয়াগুলির সাথে সম্পর্কিত হরমোনগুলির নাম লেখো। প্রথমে বলছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ। এখানে কিন্তু দুটি হরমোনের নাম হবে, ইনসুলিন এবং গ্লুকাগন। এরা দুজনে একসাথে কাজ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, সো দুটোরই নাম লিখতে হবে। নেক্সট বলছে দেখো, উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি হওয়া, এটা হবে আমাদের অ্যাড্রিনালিন। ঠিক আছে, যখন উদ্বেগের কথা আসবে অ্যাড্রিনালিন। উদ্ভিদের বার্ধক্যকে বিলম্বিত করে কে? সাইটোকাইনিন। ঠিক আছে। বীজহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পিতে কে সাহায্য করে? কৃত্রিম অক্সিন, যেরকম NAA বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। এছাড়া IBA বা IBA এর ফুল ফর্ম কি? ইন্ডোল বিউট্রিক অ্যাসিড। ঠিক আছে, IBA বা ইন্ডোল বিউট্রিক অ্যাসিড। ঠিক আছে, বিউটারিক অ্যাসিড। নেক্সট যাচ্ছি, দেখো বলছে অন্তর্বাহী স্নায়ু উদ্দীপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। অন্তর্বাহী স্নায়ু কি করে? গ্রাহক থেকে উদ্দীপনাকে স্নায়ু কেন্দ্রে নিয়ে যায়। এই স্নায়ু কেন্দ্র হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ু কেন্দ্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেটা মস্তিষ্কের কোনো অংশও হতে পারে, অথবা আমাদের প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে হলে সেটা সুষুম্না কাণ্ড হতে পারে। ঠিক আছে। নেক্সট বলছে একটি অন্তর্বাহী স্নায়ুর নাম বলো। অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, এগুলো সবই অন্তর্বাহী স্নায়ু, যে কোনো একটার নাম বলে দেবে। নেক্সট বলছে দেখো, বল অ্যান্ড সকেট সন্ধি কাকে বলে। প্রথমে লিখবে বল ও সকেট সন্ধি হচ্ছে এক ধরনের সচল সাইনোভিয়াল অস্থি সন্ধি, যেখানে একটি অস্থির বল সদৃশ্য মাথাটি অন্য অস্থির সকেটের মতো অংশের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, অন্য অস্থির সকেটের মতো অংশের সাথে যুক্ত থাকে। এক্সাম্পল দেবে, এক্সাম্পল হচ্ছে আমাদের স্কন্ধ সন্ধি, যেখানে হিউমেরাসের যে বল সদৃশ্য মাথাটি, সেটি আমাদের যে স্ক্যাপুলা থাকে, পিঠের যে স্ক্যাপুলা হাড় থাকে, তার সকেট সদৃশ্য অংশের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, তো এটাকে আমরা স্কন্ধ সন্ধি বলছি। নেক্সট বলছে দেখো, G0 দশা কাকে বলে, এটি কোথায় দেখা যায়। তো G0 দশা হচ্ছে কোষ চক্রের ইন্টারফেস দশার G1 দশায় অবস্থিত। G1 দশায়, ধরো এটা আমি ধরে নিলাম এটা G1 দশা। ঠিক আছে, তো G1 দশায় অবস্থিত একটি ক্ষুদ্র দশাকে আমরা বলি G0 দশা, যেটাকে আমরা রেস্টিং ফেজও বলে থাকি। এই দশায় যখন কোনো কোষ ঢোকে তখন সে রেস্টিং কন্ডিশনে থাকে বা মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে। ঠিক আছে, বিপাক জাতীয় ভাবে সেটা নিষ্ক্রিয় থাকে। তো G0 দশা থেকে আবার G1 দশায় বেরিয়ে আসার জন্য গ্রোথ ফ্যাক্টরের প্রয়োজন পড়ে। এটাও তোমরা মেনশন করবে। মানুষের ক্ষেত্রে পরিণত লোহিত রক্তকণিকা এবং স্নায়ু কোষ কিন্তু G0 দশায় ঢুকলেও তার থেকে বেরিয়ে আসতে পারে না, যার ফলে তাদের কিন্তু কোষ বিভাজন হয় না। ওকে, নেক্সট বলছে দেখো, নিচের উদ্ভিদগুলিতে কোন ধরনের পরাগযোগ ঘটে। ধান গাছে আমরা জানি বায়ু পরাগী। ঠিক আছে, ধান গাছ তো বায়ুর দ্বারা পরাগযোগ ঘটে, আর পলাশ হচ্ছে পাখির দ্বারা পরাগযোগ ঘটে, পক্ষী পরাগী। ওকে,
চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নেক্সট পেজে বলছে বার্ধক্য দশায় হাড় এবং চোখের কি কি পরিবর্তন হয়। এই কোয়েশ্চেন আমরা আগেও পেয়েছি। বার্ধক্য দশায় হাড় জেনারেলি হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ায় হাড় ধীরে ধীরে ভঙ্গুর হতে থাকে, ঠিক আছে। এবং চোখে কি পরিবর্তন হয়, চোখে আমরা দূরের জিনিস ভালো মতো দেখতে পাই না, ঠিক আছে, লেন্সের স্থিতিস্থাপকতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যার ফলে প্রেস বায়োপিয়া আসতে পারে, সমস্যা আসতে পারে। এছাড়া অনেক সময় আমাদের চোখে ছানি পড়ে, যেটাকে আমরা ক্যাটারাক্ট বলে থাকি, ঠিক আছে। তো এই দুটো মেনশন করবে। নেক্সট বলছে ফিনোটাইপ জিনোটাইপ বলতে কি বোঝো। ফিনোটাইপ হচ্ছে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে আমরা ফিনোটাইপ বলি, এবং সেই ফিনোটাইপের যে জিনগত প্রকাশ তাকে আমরা জিনোটাইপ বলি। অর্থাৎ কোনো জীবের যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের জিনগত প্রকাশকে আমরা জিনোটাইপ বলে থাকি। এক্সাম্পল দিয়ে দেবে যে ক্যাপিটাল টি স্মল টি দিয়ে। ক্যাপিটাল টি স্মল টি ফিনোটাইপগত ভাবে লম্বা উদ্ভিদ হলেও, ঠিক আছে, লম্বা উদ্ভিদ হলেও এর জিনোটাইপ কিন্তু ক্যাপিটাল টি স্মল টি, যেখানে উভয় আমরা প্রকট প্রচ্ছন্ন দুরকম অ্যালিলই দেখতে পাচ্ছি। আবার ক্যাপিটাল টি এটা যেমন লম্বা ফিনোটাইপ অনুযায়ী, বাট এর কিন্তু জিনোটাইপ হচ্ছে, জিনোটাইপে আমরা দুটোই প্রকট অ্যালিল দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে একই ফিনোটাইপ যুক্ত উদ্ভিদের কিন্তু মোর দ্যান ওয়ান কাইন্ড অফ জিনোটাইপ থাকতে পারে, ঠিক আছে, সেটাও তোমরা বলে দিতে পারো এখানে। নেক্সট বলছে মেন্ডেল মটর গাছকেই কেন নির্বাচন করেছিলেন। দেখো 2 মার্কসের কোয়েশ্চেন, দুটো পয়েন্ট দিলেই হবে, অনেকগুলো পয়েন্ট বইতে আছে তোমাদের যদিও। তো প্রথমত বলবে যে মটর গাছ খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে, ফলে খুব অল্প সময়ের মধ্যেই তিনি অনেকগুলো জেনারেশনকে স্টাডি করতে পেরেছিলেন, সেটা প্রথম কারণ। এবং সেকেন্ড কারণ হচ্ছে যে মটর গাছে অনেকগুলি বিপরীতধর্মী বৈশিষ্ট্য একসাথে পাওয়া যায়, যা তার যে পরীক্ষা নিরীক্ষা সেটাকে সমৃদ্ধ করেছিল, ঠিক আছে। প্লাস থার্ড তোমরা আরেকটাও বলতে পারো যে মটর গাছ স্বপরাগী হওয়ায় বাইরের থেকে কোনো অবাঞ্ছিত চরিত্র এসে এর সাথে মেশার কিন্তু সম্ভাবনা ছিল না, ঠিক আছে, ফলে বিশুদ্ধ বৈশিষ্ট্য আমরা পেতে পারতাম। নেক্সট বলছে দেখো থ্যালাসেমিয়া রোগের কারণ লক্ষণগুলি লেখো। তো দেখো কি হয়, থ্যালাসেমিয়া রোগে অ্যাকচুয়ালি আমাদের হিমোগ্লোবিন সঠিকভাবে তৈরি হয় না, ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, যার ফলে আমাদের কিন্তু হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়, ঠিক আছে, হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। এবং তার সাথে সাথে আমাদের আরবিসির যে সাইজ রয়েছে লোহিত রক্তকণিকা, সেই আরবিসির সাইজও কিন্তু ছোট হয়ে যায়, ঠিক আছে। এছাড়া কি হয়, এছাড়া যেহেতু বারবার রক্ত দিতে হয়, তাই শরীরে কিন্তু আয়রন জমে যায় বিভিন্ন অঙ্গে, যেমন যকৃৎ, তারপরে স্প্লিন, ঠিক আছে, হৃৎপিণ্ড ইত্যাদি অঙ্গে আয়রন জমে যেতে থাকে, এবং এই সমস্ত যকৃৎ স্প্লিনের সাইজ কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। এবং ফোর্থ হচ্ছে অস্থি দুর্বল হয়ে পড়ে, বিকৃত হয়ে পড়ে, আয়রন বেশি জমে যাওয়ায় কালচে মূত্র দেখা যায়। এগুলো তোমরা 4টে লক্ষণ লিখে দেবে। নেক্সট বলছে ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্মের নাম পর্যায়ক্রমে লেখো। এই কোয়েশ্চেন যে কতবার এসেছে তার ইয়ত্তা নেই। প্রথমে লিখবে তোমরা ইওহিপ্পাস, নিচে যুগগুলোও লিখে দেবে, ইওহিপ্পাস ইওসিন যুগে, তারপরে হচ্ছে আমাদের মেসোহিপ্পাস অলিগোসিন যুগের, ঠিক আছে। দেন আমাদের কি মেরিচিহিপ্পাস, মেরিচিহিপ্পাস কোন যুগের, আমাদের মায়োসিন যুগের। তারপরে হচ্ছে আমাদের প্লায়োহিপ্পাস হচ্ছে প্লিওসিন যুগের, ঠিক আছে, বা প্লায়োসিন যুগের। এবং লাস্ট হচ্ছে এখনকার যেটা ইকুয়াস, সেটা হচ্ছে আমাদের রিসেন্ট যে সময় চলছে সেই সময়, বা হলোসিন যুগের, ঠিক আছে। তো নিচে নিচে কিন্তু নামগুলোর পাশাপাশি নিচে নিচে কোন যুগে সেটাও মেনশন করলে ভালো হয়। নেক্সট বলছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলতে কি বোঝো। প্রথমেই বলবে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম আমরা বিজ্ঞানী ডারউইনের মতবাদ থেকে পেয়ে থাকি। এখানে বিজ্ঞানী ডারউইন এটাই বলতে চেয়েছেন যে জীব গাণিতিক এবং জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করছে, ফলে তাদের সংখ্যা কিন্তু সবসময় বেড়েই চলেছে। বাট যে রিসোর্স, ঠিক আছে, গাণিতিক জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করলো, খাদ্য এবং বাসস্থান কিন্তু লিমিটেড, ঠিক আছে, ফলে সেই লিমিটেড খাদ্য এবং বাসস্থানের জন্য জীবেরা একে অপরের সাথে কিন্তু লড়াইয়ে নেমে পড়ে। এই লড়াই দুরকম হতে পারে, এক হচ্ছে নিজের প্রজাতির মধ্যে লড়াই, যাকে আমরা ইন্ট্রাস্পেসিফিক বা অন্তঃপ্রজাতির লড়াই বলি, আর একটা হতে পারে ভিন্ন প্রজাতির সাথে লড়াই, ঠিক আছে, যেটাকে আমরা ইন্টারস্পেসিফিক বা আন্তঃপ্রজাতিক লড়াই বলি। এছাড়াও থাকে পরিবেশের সাথে, পরিবেশের প্রতিকূল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য লড়াই, ঠিক আছে। তো এই 3টে লড়াইকেই একসাথে আমরা অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম করি, কারণ এই লড়াইতেই যারা জিতবে তারাই কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারবে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এক তো লিখবে যে
ক্যাকটাসের পাতা কি হয়, ক্যাকটাসের পাতা আমাদের কিন্তু কাঁটাতে রূপান্তরিত হয়, এইভাবে সে কিন্তু আমাদের বাষ্পমোচনকে রোধ করে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এছাড়া ক্যাকটাসের যে কাণ্ড থাকে সেটি পাতায় রূপান্তরিত হয় এবং সেটি রসালো পাতার মতো দেখতে হয়, যেটাকে আমরা পর্ণকাণ্ড বা ফাইলোক্লাইড বলি, যার মধ্যে সে কিন্তু জলকে সঞ্চিত করে রাখে, ঠিক আছে। তো এই দুইভাবে কিন্তু ক্যাকটাস বাষ্পমোচন রোধের জন্য অভিযোজন করে থাকে। নেক্সট বলছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় এমন দুটি উদাহরণ দাও। তো প্রথম উদাহরণ দেবে তোমরা ল্যান্টানা ক্যামারার উদাহরণ দেবে। ল্যান্টানা ক্যামারা আমাদের সাউথ আমেরিকা এবং সেন্ট্রাল আমেরিকা থেকে এসে মানে ভারতে নিয়ে আসা হয়েছিল ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে, যেহেতু ফুলগুলো দেখতে সুন্দর অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে। বাট ল্যান্টানা ক্যামেরা যেই জায়গায় লাগানো হয় সেই জায়গায় অন্যান্য যেগুলো নেটিভ গাছপালা রয়েছে তাদেরকে তারা মেরে দেয়, সয়েলের যে সয়েল সাইকেল যেটা নিউট্রিয়েন্ট সাইকেল সেটাকে চেঞ্জ করে দেয়, ফলে সেই জায়গায় সেই গাছ ছাড়া আর অন্য কোনো গাছ বাঁচতে পারে না, ঠিক আছে। তো বহিরাগত প্রজাতি ল্যান্টানা ক্যামেরা আসার জন্য এভাবেই কিন্তু আশেপাশের যে নেটিভ গাছপালা দেশজ গাছপালা তাদের ক্ষতি হয়েছে ভারতে। সেকেন্ড অ্যানিমেলের ক্ষেত্রে বলবে তোমরা তেলাপিয়া মাছ, ঠিক আছে। তেলাপিয়া মাছ কোথা থেকে আনা হয়েছে, আফ্রিকার থেকে, মোজাম্বিক এবং নীল নদ থেকে আনা তেলাপিয়া মাছ যখন আমাদের দেশে ছাড়া হলো তখন তারা কি হলো, তেলাপিয়া মাছের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা যে কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে কিন্তু নিজেকে সহজেই মানিয়ে নিতে পারে, যেখানে হয়তো অন্য প্রাণীরা পারবে না, ঠিক আছে। যার ফলে এরা যে জলে ছাড়া হচ্ছে তেলাপিয়া মাছকে, সেই জলে যেসব দেশজ মাছ রয়েছে তাদের সাথে লড়াই করে নিজেরা কিন্তু জিতে যাচ্ছে এবং সে জায়গায় কিন্তু বাকি মাছেদের আর থাকতে দিচ্ছে না, ঠিক আছে। কারণ লড়াইয়ে তেলাপিয়া মাছেরা জিতে যাচ্ছে, ফলে কিন্তু দেশজ মাছেরা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে যে জলে তেলাপিয়া ছাড়া হয় সেই জলে, ঠিক আছে। নেক্সট বলছে দেখো নাইট্রিফিকেশন বলতে কি বোঝো। নাইট্রিফিকেশন হচ্ছে যে মাটিতে বিভিন্ন জীবদেহ মারা গেলে সেখান থেকে যে অ্যামোনিয়া, ঠিক আছে, সয়েলে তৈরি হয় বা যায়, সেই সয়েল অ্যামোনিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার দ্বারা প্রথমে নাইট্রাইট এবং তারপরে নাইট্রেট জাতীয় যৌগে পরিণত হয় মাটিতে, এই ঘটনাকেই আমরা নাইট্রিফিকেশন বলে থাকি, ঠিক আছে। এবং এই বিক্রিয়াতে সাহায্য করে যে সমস্ত ব্যাকটেরিয়ারা তাদেরকে আমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলি, যেমন নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার ইত্যাদি, ঠিক আছে। নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার ইত্যাদি, এই এক্সাম্পলটা তোমরা দিয়ে দেবে। নেক্সট বলছে দেখো স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর দুটি ভূমিকা লেখো। প্রথমেই লিখবে জেএফএম এর ফুল ফর্ম কি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। প্রথমত কি করা হয়, প্রথম ভূমিকা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের আন্ডারে কোনো জায়গায় লোকাল যে মানুষজন রয়েছে, স্থানীয় মানুষজন রয়েছে, তারাই নিজেরাই বিভিন্ন ধরনের ঔষধি গাছপালার বলো বা ফলের গাছপালা বলো যেগুলো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, এ ধরনের গাছপালার যে অরণ্য সেটি স্থাপন করেন। তাহলে প্রথমত হচ্ছে তারা লোকাল মানুষের দ্বারা কিন্তু অরণ্য সৃষ্টি করা হয় জেএফএম এ। এবং সেকেন্ড গুরুত্ব কি, সেকেন্ড গুরুত্ব হচ্ছে এই লোকাল মানুষরা যে শুধু অরণ্য সৃষ্টি করেই থেমে থাকেন তা নয়, এই অরণ্যের যত দেখভাল তার সুরক্ষার ব্যবস্থা করা সেটাও কিন্তু তারাই করে থাকেন, ঠিক আছে। তো জেএফএম এর মাধ্যমে তার মানে আমরা লোকাল মানুষের সাথে লোকাল জীববৈচিত্র্যকে একসাথে আমরা দুটোকেই কিন্তু ভালো রাখার চেষ্টা করছি এবং লোকাল জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে লোকাল মানুষের সাহায্যে, ঠিক আছে। নেক্সট বলছে স্থানীয় জীব প্রজাতি সংরক্ষণে পিবিআর এর গুরুত্ব লেখো। পিবিআর এর ফুল ফর্ম পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। যেখানে কি হয়, যেখানেও স্থানীয় মানুষের কথায় স্থানীয় মানুষই মেন ভূমিকা পালন করেন। পিবিআর এর ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে যে জায়গায় থাকে তার সে জায়গার গাছপালা জীবজন্তুর সম্বন্ধে ভালো ধারণা থাকবে অন্য জায়গার বা সে জায়গায় যে মানুষরা থাকেন না তাদের তুলনায়। যার ফলে কি করা হয়, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টারের কোনো একটি অঞ্চলে যে স্থানীয় মানুষজন থাকেন তাদের থেকে সেই অঞ্চলে যেসব জীবজন্তু রয়েছে তাদের আশ্রয়, বাসস্থান, তাদের প্রজনন, তাদের পরিযান, ঠিক আছে, ইত্যাদির সম্বন্ধে ভালোভাবে নলেজ গ্যাদার করা হয়, করে সেটাকে লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে। তো এর ফলে কি হয়, স্থানীয় প্রজাতির সম্বন্ধে কোনো একটি এলাকার স্থানীয় জীব প্রজাতি সম্পর্কে অনেক বেশি ডিটেলসে আমরা কিন্তু নথি বানাতে পারি এবং সেই ডিটেলস নথি কিন্তু সেই জায়গায় জীব প্রজাতির সংরক্ষণে অনেক হেল্প করে, ঠিক আছে। তো এই হচ্ছে পিবিআর এর গুরুত্ব।
তো এই ছিল আমাদের পেজ নাম্বার 342 এর আন্ডারে যে বিভাগ গয়ে 2 মার্কসের কোয়েশ্চেন ছিল তার সবকটার অ্যান্সার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। কাজের মনে হলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। এবং অবশ্যই এরপরে আমি ভিডিও লাস্টে দুটো প্লে লিস্ট দেবো। একটা হচ্ছে যে প্লে লিস্টটায় তোমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভিং এর 1 মার্কস 2 মার্কস এবং পর্ষদের 2 মার্কস 5 মার্কস এর সমস্ত ভিডিও পেয়ে যাবে, ওই প্লে লিস্টটা ফলো করবে। এবং আরেকটি প্লে লিস্ট থাকবে যেখানে পুরো মাধ্যমিকের ফার্স্ট 4টে চ্যাপ্টারের সমস্ত ভিডিও একসাথে কম্পাইল করা রয়েছে, ঠিক আছে? সেখান থেকে তোমরা ফার্স্ট 4টে চ্যাপ্টারের ভিডিও দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়েও চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মাধ্যমিকের ভিডিওর আলাদা আলাদা প্লে লিস্ট দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? তো এগুলো তোমরা দেখো, তোমাদের পরীক্ষার আগে হেল্প হবে যে কোনো ডাউট ক্লিয়ার করতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।